ওয়েলকাম টু দ্য ওয়ান্ডার্স অ্যান্ড সায়েন্স। আগের দিনে আমরা প্রতিসরাঙ্ক সম্বন্ধে পড়েছিলাম, যেখানে আমরা দেখেছিলাম যে সাইন আই বাই সাইন আর ইজ ইকুয়াল টু যে ধ্রুবকটা আসছিল না, মিউটা, এটাই হচ্ছে আমাদের কি প্রতিসরাঙ্ক। আর আমরা প্রতিসরাঙ্ক দু রকম দেখেছিলাম, একটা হচ্ছে কি আপেক্ষিক প্রতিসরাঙ্ক, আর একটা হচ্ছে পরম প্রতিসরাঙ্ক। আপেক্ষিক প্রতিসরাঙ্ক কি দেখেছিলাম, যে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের যেটা প্রতিসরাঙ্ক, সেটা কি হচ্ছে আমরা লিখতে পারতাম যে এ মিউ বি। এটা হচ্ছে কি এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক। এটা কি বলা হতো, এটাকে বলা হয় আপেক্ষিক প্রতিসরাঙ্ক। আর আমরা যখন দেখেছিলাম যে একটা শূন্য স্থান, কি শূন্য স্থানের সাপেক্ষে, একটা শূন্য স্থান বা শূন্য মাধ্যমের সাপেক্ষে কোনো একটি মাধ্যমের প্রতিসরাঙ্ক, সেটা হচ্ছিল আমাদের কি পরম প্রতিসরাঙ্ক। ওকে, আর পরম প্রতিসরাঙ্ক আমরা কিন্তু সাধারণত মিউ দ্বারা লিখি। ওকে, এই সম্বন্ধে দেখেছিলাম। তো আজকে আমরা দেখব যে এই প্রতিসরাঙ্কের সাথে কিছু কিছু ভৌত রাশির মিল আছে, মানে কিছু কিছু ভৌত রাশির মধ্যে সম্পর্ক আছে। সেই সম্পর্কগুলো আজকে আমরা এখন দেখতে চলেছি। ওকে, তো প্রথমত টপিক হচ্ছে আমাদের যে আলোর বেগের সাথে কি সম্পর্ক আছে এই প্রতিসরাঙ্কের। ওকে, তাহলে হচ্ছে কি আলোর এই প্রতিসরাঙ্কের আলোর বেগের সাথে সম্পর্ক, আলোর বেগের সাথে সম্পর্ক। বাংলা হাত লেখা হয়তো আমি জানি তোরা বুঝতে পারবিস না, ঠিক আছে, আমি এমনিতে লিখছি, কিন্তু আমার কথা শুনে যে আমি কি বলতে চাইছি। একটা যে আলোর বেগ আছে, সেই আলোর বেগের সাথে কি সম্পর্ক আছে এই প্রতিসরাঙ্কের, সেইটা সম্বন্ধে আমরা দেখবো। তো আমরা জানি, ঠিক আছে, যে আলোর তরঙ্গ তথ্য অনুযায়ী, ঠিক আছে, আলো যে তরঙ্গ তথ্য আছে সেখান থেকে আমরা জানি যে বিভিন্ন বর্ণের আলোর বেগ কিন্তু বিভিন্ন হয়, ঠিক না? বিভিন্ন বর্ণে যেটা বিভিন্ন কালার আছে, সেই রংগুলা বিভিন্ন কালারের যে আলো আছে, সেই বিভিন্ন কালারের আলোর বিভিন্ন মাধ্যমে বেগ কিন্তু ভিন্ন ভিন্ন হয়, জানি তো। যদি একটা আলো কাঁচ দিয়ে পার হয়ে যায়, কাঁচ একটা মাধ্যম, যদি একটা আলো কাঁচ দিয়ে পার হয়ে যায়, তাহলে ওই আলোটার বেগটা কি কাঁচে অন্যরকম হবে কিনা, কম বেশি হবে। একটা বায়ুতে অন্যরকম বেগটা হয়, ঠিক তো। যেমন আমাদের যদি আমরা বায়ু মাধ্যমে এখন হাঁটা চলা দৌড়াদৌড়ি করছি, এখন যদি দৌড়ে চল্লিশ করাও, তাহলে কি হচ্ছে আমাদের বেগটা এখানে পুরো ঠিক আছে। কিন্তু যদি আমরা জলে দৌড়তে যাই, তাহলে জলটা একটা মাধ্যম, জলে আমাদের বেগটা কি অত দৌড়তে পারবি, স্পিডে পারবি না, কারণ কি জলে আমাদের গতিবেগটা কিন্তু ভিন্ন। সেই রকম আলোর যে বেগটা আছে, আর এটা দেখেছি যে বিভিন্ন বর্ণের আলোর বেগ কিন্তু বিভিন্ন হয়, এটা মাথায় রাখবি। আরেকটা জিনিস মাথায় রাখবি, যে এই যে আলো আছে, এই আলোগুলার কিন্তু বিভিন্ন মাধ্যমে বেগটা কিন্তু বিভিন্ন হয়, এটা কিন্তু আমাদের আলোক তত্ত্ব জানিয়েছে, ঠিক আছে, বুঝতে পেরেছিস তো? তাহলে কি বিভিন্ন মাধ্যমে আলোর বেগ কিন্তু বিভিন্ন হয়, ঠিক। তো এই তথ্য অনুযায়ী প্রমাণ করা যায় যে কোনো মাধ্যমে যদি পরম প্রতিসরাঙ্ক, কোনো একটি মাধ্যম আছে, সেই মাধ্যমের মনে কর পরম প্রতিসরাঙ্ক হচ্ছে মিউ, তাহলে মিউ সমান আমরা লিখতে পারি কি বলতো, মিউ সমান তো আমরা অলরেডি জানি, মিউ হচ্ছে কি এখানে পরম প্রতিসরাঙ্ক নিচ্ছি আমরা, পরম প্রতি স আরে প্রতিসরাঙ্ক, পরম প্রতিসরাঙ্ক। আর পরম প্রতিসরাঙ্ক মানে জানি আমরা যে শূন্য মাধ্যমের সাপেক্ষে কোনো একটি মাধ্যমের কি শূন্য মাধ্যমের সাপেক্ষে কোনো একটি মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক। তাহলে এই সেখানে আমরা প্রমাণ করতে পারি বা লিখতে পারি যে এই শূন্য মাধ্যমে আলোর বেগ কি লিখতে পারি, যদি বেগের সাথে সম্পর্ক দেখি যেহেতু, তাহলে বলতে পারি যে আলোর বেগের সাথে আমরা সম্পর্ক দেখছি, তাহলে বলতে পারি যে মিউ ইজিক্যাল টু মিউ মানে পরম প্রতিসরাঙ্ক ইজিক্যাল টু শূন্য মাধ্যমে শূন্য মাধ্যমে আলোর বেগ। আলোর বেগ যেটা আমরা ছোটবেলা থেকে পড়ছি, কি রে, কি নিয়ে আমরা এটাকে কি লিখি, সি। আর সি এর মান কত জানি বলতো, আমরা সি এর মান সবাই জানি 3 × 10⁸ মিটার/সেকেন্ড। জানিস কি না? হ্যাঁ দাদা, আমরা তো ক্লাস 7 থেকে পড়ছি এই সম্বন্ধে, হ্যাঁ একদম ঠিক। তো শূন্য মাধ্যমে আলোর বেগ মানে যে কোনো একটি মাধ্যমে বেগ, মানে যে মাধ্যমে প্রবেশ করছে আলো। আরে ভাই, আমরা এখন চ্যাপ্টারটা কি আলোর প্রতিসরণ, তো মানে একটি মাধ্যম থেকে অন্য একটি মাধ্যমে প্রবেশ করে তখন যে ঘটনা ঘটে, সেই ঘটনাটা হচ্ছে আলোর প্রতিসরণ, ঠিক তো। তো এখানে একটা আলো শূন্য মাধ্যম থেকে কোনো একটি মাধ্যমে প্রবেশ করছে। তো শূন্য মাধ্যমে আমরা জানি যে শূন্য মাধ্যমের সাপেক্ষে তাহলে একটি মাধ্যম, যে কোনো একটি মাধ্যম হতে পারে, এখানে যে মাধ্যম দিচ্ছি কাঁচ লে, বায়ু লে, জল লে, কুছবি। ওকে, শূন্য মাধ্যম মানে কোনটা, শূন্য স্থান যেখানে কিছুই নেই, বুঝতে পারছিস তো, যেখানে কিছুই নেই, একদম ঘনত্ব বলে কোনো জিনিসই নাই, তার জন্য এখন বায়ুর বেগটা অনেক বেশি হয়। তো শূন্য মাধ্যম আলোর বেগ বাই এই মাধ্যমে কোনো মাধ্যমে
কি হচ্ছে আলোর আলোর বেগ। তো শূন্য মাধ্যমে আলোর বেগ আমরা কি অফকোর্স আমরা সি দ্বারা লিখছি, ছোটবেলা থেকে লিখছি যখন সি দ্বারা, তাহলে এখন আমরা সি দ্বারা লিখবো। আর কোন একটি মাধ্যমের বেগ হচ্ছে ভি, ঠিক আছে, কোন একটি মাধ্যমের বেগ হচ্ছে ভি। এবং শূন্য স্থানে আলোর বেগ সর্বোচ্চ, ঠিক তো, শূন্য স্থানে যেটা আছে, তো শূন্য স্থানে আলোর বেগ সর্বোচ্চ হয় কিনা? একদম ঠিক দাদা, শূন্য স্থানে আমরা আমাদের আলোর বেগ কিন্তু সর্বোচ্চ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। কারণ কি বলতো, দেখ যদি তুই, আবার তোকে বলছি, দেখ যদি আমরা এখন দৌড়ে কোনো দিকে যাই, তো এখানে বায়ু আছে, তো বায়ুর একটা ঘনত্ব আছে কি না? হ্যাঁ দাদা, বায়ুর ঘনত্ব আছে। তো বায়ুর যে ঘনত্ব আছে অনেক পাতলা আছে, দেখ বায়ুটা অনেক পাতলা, অনেক হালকা আছে। তো এখানে আমরা অনেক দৌড়ে চলে যাই, ঠিক তো, এখানে ঘনত্ব কম। কিন্তু যদি আমরা জলের সাপেক্ষে দেখি, তাহলে কি জলটার ঘনত্ব আরো বেশি, জলটা আরো বেশি মোটা পুরু, তার জন্য আমরা জলে দৌড়তে পারি? দৌড়তে পারি না, পারি না। তাহলে কি দেখতে পাচ্ছি, জলটার ঘনত্ব বেশি, তো আমাদের বেগটা অনেক কম হচ্ছে জলে। আর যেখানে ঘনত্ব কম, বায়ুতে ঘনত্ব কম, এখানে আমরা পুরো স্পিডে দৌড়তে পারছি, ঠিক তো। তো আমাদের মতোই কিন্তু আলোরাও, যদি যেখানে ঘনত্ব বেশি হয় সেখানে কি আলোর বেগটা কি হবে, বেশি কি কম? কি হবে? কম হবে। যেখানে ঘনত্ব বেশি সেখানে আলোর বেগটা কম হয়, আর যেখানে ঘনত্ব কম সেখানে আলোর বেগটা বেশি হয়। তো অফকোর্স একটা জিনিস মাথায় রাখ, শূন্য মাধ্যম, শূন্য, কিছুই নেই ওখানে, তো ওইখানে ঘনত্ব বলে কোনো জিনিস আছে? না দাদা, ওইখানে তো ঘনত্ব বলে কোনো জিনিস নাই, মানে ওইখানে জিরো ঘনত্ব, ঘনত্ব সব থেকে কম, ঘনত্ব নাই বললেই চলে। তাহলে এই আলোকে, এই যে আলোক রশ্মিটা আছে, ওকে শূন্য মাধ্যমে কেউ বাধা দিতে পারে না, ঠিক তো। তাহলে এই জন্য বলতে পারি যে যেহেতু শূন্য মাধ্যমে ঘনত্ব অনেক কম বা ঘনত্ব নাই, তার জন্যে ওই শূন্য মাধ্যমে আলোর বেগটা অনেক বেশি। মাথায় ঢুকলো, সেট হলো তো? এটাই বলছিলাম। তো এটা সবসময় মাথায় রাখবি, যেখানে ঘনত্ব বেশি সেখানে বেগটা কম হয়, আর যেখানে তোর ঘনত্ব বেশি হয় সেখানে কিন্তু বেগটা কম হয়, আর যেখানে ঘনত্ব অনেক কম হয় সেখানে বেগটা অনেক বেশি হয়। মাথায় ঢুকছে কি? সো করে পারে যাচ্ছে হাওয়ার মতো, ঠিক তো। তাহলে এটা বলতে পারি। তাহলে এখন দেখতে পাচ্ছি যেহেতু আমাদের এই শূন্য মাধ্যমে আলোর বেগটা ঘনত্ব অনেক কম, তাহলে দেখতে পাচ্ছি শূন্য মাধ্যমে আলোর বেগটা অনেক বেশি। তার জন্য আমরা বলতে পারি এই যে মিউটা আছে, এই যে পরম প্রতিসরাঙ্ক আছে, এই কি পরম প্রতিসরাঙ্ক আছে কোন মাধ্যমেই, এই যে মিউটা আছে কি রে, এই পরম প্রতিসরাঙ্কের মানটা কখনোই কি একের থেকে কম হতে পারে না। যেহেতু এই যে এটা আছে, এই যে শূন্য মাধ্যমে বেগটা অনেক বেশি আছে আর শূন্য মাধ্যম উপরে আছে, তো কোন একটি মাধ্যমের ভি এর থেকে কি সি কিন্তু অনেক বেশি বলতে পারি। তাহলে এখানে বলতে পারি যে যেহেতু আমাদের এই শূন্য মাধ্যমে আলোর বেগটা সর্বোচ্চ, সব থেকে বেশি, তার জন্য মিউ, মিউ কি, মিউ কখনোই, মিউ সব সময় একের থেকে বড় হবে। মিউটা মানে, মিউ মানে এখানে কি বলছি আমরা, পরম প্রতিসরাঙ্ক, ঠিক তো। তো পরম প্রতিসরাঙ্ক সবসময় কিন্তু একের থেকে বেশি হয়, এটা কিন্তু মাথায় ঢুকায় নিবি, ওকে, ঠিক তো। হ্যাঁ, তাই যে কোনো মাধ্যমের ক্ষেত্রেই মিউ এর মান এক অপেক্ষা বেশি। এমন কোন মাধ্যমের অস্তিত্ব নাই, এমন কোন একটি মাধ্যম নাই যে মাধ্যমে যে মিউ এই যে আছে, মিউ পরম প্রতিসরাঙ্ক, যার মানটা একের থেকে কম হবে, এরকম কোন একটি মাধ্যম নেই। সব মাধ্যমে কিন্তু যদি আমরা পরম প্রতিসরাঙ্ক দেখতে চাই, মিউ দেখতে চাই, তাহলে কি একের থেকে এটা বেশি হবে, ওকে। আর যদি, এবার বল যে যদি কোনো একটা জায়গা আছে সেখানে কি শূন্য মাধ্যম থেকে শূন্য মাধ্যমে আলো প্রবেশ করছে, শূন্য মাধ্যম থেকে শূন্য মাধ্যমে আলো প্রবেশ করছে, তাহলে সেক্ষেত্রে মিউটা কত হবে বলতো? শূন্য মাধ্যম থেকে শূন্য মাধ্যমে কাটাইন যাবে, মানে কি এখানে বলতে পারো মিউ ইকুয়াল টু 1 হবে। যদি কোনো একটা বস্তু শূন্য মাধ্যম থেকে শূন্য মাধ্যমে প্রবেশ করে, যখন একটা আলো শূন্য মাধ্যম থেকে শূন্য মাধ্যমে প্রবেশ করে, তখন কি, তখনই মিউ ইকুয়াল টু 1 হবে। বা বাকি কোন ক্ষেত্রে মিউ একের থেকে কম কখনোই হতে পারে না, কারণ কি সবসময় এই ভিটা কম আর সিটা অনেক বেশি, ঠিক বুঝতে পারছিস তো। মানে কি মিউ সবসময় কিন্তু কি একের থেকে বেশি হয়, পরম প্রতিসরাঙ্ক সবসময় একের থেকে বেশি হয়, এটা কিন্তু মাথায় সেট করে নেয়, ঠিক আছে। এবার চল আমরা আপেক্ষিক প্রতিসরাঙ্ক দেখি, ঠিক আছে। তাহলে আলোর বেগের সাথে মিউ সম্পর্ক কিছু বুঝতে পেরেছো? হ্যাঁ দাদা, পেরেছি, ঠিক। তাহলে আলোর যদি বেগটা বাড়ে, তাহলে কি এখানে দেখতে পাচ্ছি যে মিউর মানটা সবসময় বেশি হবে, ঠিক তো। তাহলে আলোর যদি শূন্য মাধ্যমে আলোর বেগটা, না, একটা জিনিস নোটিস কর, এখানে ওইভাবে না বলে আমরা বলছি যে ওটা তো শূন্য মাধ্যম, তো ওটা বাদ দে। এই যে মাধ্যমটা আছে এখানে দেখতে পাচ্ছি, যদি একটা মাধ্যমের বেগটা কি, যদি এই মাধ্যমটা নিচে যেটা আছে
যে মাধ্যমে প্রবেশ করছে আলোটা, যদি সেই মাধ্যমটার এই ভিটা যদি ভিটার বেশি হয়, যদি ভিটা মানে মাধ্যমটির যদি গতিবেগ, মাধ্যমটিতে যদি আলোর গতিবেগ বেশি হয়, তাহলে পরম প্রতিসরাঙ্ক কি মিউ কি হবে, কমে যাবে। কারণ কি এদের মধ্যে ব্যস্তানুপাতের সম্পর্ক দেখতে পাচ্ছি আমরা এখন। ঠিক তো ভাই? হ্যাঁ দাদা পাচ্ছি। এবার চল দেখা যাক আপেক্ষিক প্রতিসরাঙ্ক সম্বন্ধে কিছু। এটা মাথায় ঢুকলো, আমি জানি এটা মাথায় সেট হয়ে গেছে অলরেডি। এবার চল দেখি যে আমরা আপেক্ষিক প্রতিসরাঙ্ক সম্বন্ধে। মনে কর যে এ মাধ্যমের সাপেক্ষে, কি বলতো, এ একটা মাধ্যম আছে, এখানে এ মাধ্যম, এখানে বি মাধ্যম, তো এখানে কোনো শূন্য মাধ্যম নাই। শূন্য মাধ্যম নাই নিচ্ছি আমরা, এখানে শূন্য মাধ্যম নিচ্ছি কি, শূন্য মাধ্যম নিচ্ছি নাই। একটি মাধ্যম জল মাধ্যম হতে পারে, বায়ু মাধ্যম হতে পারে, ঠিক আছে। তাহলে শূন্য যখন একটি মাধ্যম থেকে অন্য একটি মাধ্যমে, ওইটা পরম প্রতিসরণ কি করছিল, শূন্য স্থান থেকে অন্য একটি মাধ্যমে প্রবেশ করছিল। আর এখানে হচ্ছিল কি, একটি মাধ্যম থেকে অপর একটি মাধ্যমে যদি কোনো একটা রশ্মি, আলোক রশ্মি প্রবেশ করে, তাহলে আমরা বলতে পারি যে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক বলতে পারি। তো তাহলে কি বলতে পারি যে এ মাধ্যমের সাপেক্ষে কার প্রতিসরাঙ্ক রে, বি এর প্রতিসরাঙ্ক। এ মাধ্যমের সাপেক্ষে বি এর প্রতিসরাঙ্ক কি লিখতে পারি আমরা, এ ইজিক্যাল টু বি, এটা আমরা জানি, ঠিক আছে। তাহলে এখানে যদি আমরা দেখতে চাই যে, তাহলে এখানে আমরা এটাও বলতে পারি যেভাবে দেখলাম পরম প্রতিসরাঙ্ক সেইভাবে, তাহলে কি লিখতে পারি এখানে যে এ মাধ্যমে আলোর বেগটা বাই বি মাধ্যমে আলোর বেগটা, ঠিক কি না? হ্যাঁ দাদা, কি এ মাধ্যমে, এ মাধ্যমে আলোর বেগ, আলোর বেগ যেটা আমরা নিচ্ছি কি ভি এ নিচ্ছি, কি নিচ্ছি ভি এ, আর বাই বি মাধ্যমে আলোর বেগ। ওকে, তাহলে এটা নিয়ে ডাইরেক্ট নিচ্ছি আমি ভি বি, এটা বলতে পারি কিনা। যেমন দেখলাম পরম প্রতিসরাঙ্কে একটা শূন্য মাধ্যম থেকে অন্য একটা মাধ্যমে আসছিল, তাহলে সি বাই ভি নিচ্ছিলাম। আর এখানে দেখতে পাচ্ছি আমরা যে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক কি, বি মাধ্যমের প্রতিসরাঙ্ক হচ্ছে এ মিউ ভি ইজিক্যাল টু হচ্ছে কি এ মাধ্যমের প্রতিসরাঙ্ক, এ মাধ্যমটা আলোর বেগ বাই বি মাধ্যমে আলোর বেগ, ঠিক তো। তাহলে এখন ভি এ বাই ভি নিতে পারি কিনা, একদম নিতে পারি, ঠিক তো। তাহলে যদি এই যদি বি মাধ্যম, এবার দেখ ভালো করে, যদি এবার নোটিস কর, যদি এই বি মাধ্যমটা, যদি এই বি মাধ্যমটা ঘনতর বেশি হয়, কি বলতো, ঘনতর যদি বেশি ঘনতর হয়, ঘনতর যদি হয়, তাহলে এর মধ্য দিয়ে কি হবে, আলোর বেগটা, আরে সরি সরি এটা বাদ দে, এটা তো আলোর বেগ ওঠে না, বি মাধ্যম আলোর বেগ ওঠে। এই যে বি মাধ্যমটা আছে, যদি বি মাধ্যমটা তোর ঘনতর হয়, কি হয়, ঘনতর হয়, তো আমরা ঘনতর মানে কি, এর ঘনত্ব বেশি, ঠিক আছে। তাহলে এর মধ্য দিয়ে কি আলোর বেগটা কম হবে কিনা, ঘন মাধ্যম মানে কি আলোর বেগটা কম। আর এটা হচ্ছে কি, যেহেতু এটার ঘনত্ব বেশি, এটা সাপেক্ষে, মানে এটা লঘু মাধ্যম, এখানে বলতে পারি এটা ঘন মাধ্যম। তাহলে এটা কি, এটা যেহেতু লঘু মাধ্যম, তাহলে বলতে পারি কি যে এই এতে যে আলোর বেগটা আছে ভি এ, এটা বেশি হবে, ঠিক তো। মাধ্যম কেন, কারণ ঘনত্ব অনেক কম আছে এর মধ্যে, ঠিক তো। আর যে বিটা আছে এটা ঘন ঘন মাধ্যম, তাহলে বি যেটা আছে, তাহলে বি এর মধ্যে যে আলোর বেগটা হবে সেটা কি হবে, ভি এ, সেটা কি অনেক কম হবে। তাহলে এইভাবে যদি হয়, তাহলে এখানেও দেখতে পাচ্ছি কি যে ভি এ বাই ভি ভি ইজিক্যাল টু কত হবে, কিন্তু একের থেকে বেশি হবে, হবে কি না, একদম হবে, ঠিক তো। এবার যদি আমরা দেখি এটা কি হচ্ছিল বলতো, এই যে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক কখন বেশি হচ্ছিল, বি মাধ্যমের প্রতিসরাঙ্ক তখন বেশি হচ্ছে, বি মাধ্যমের প্রতিসরাঙ্ক কখন বেশি হচ্ছে রে, যখন বিটা ঘনত্তর হচ্ছে, আর এটা যেটা আছে তোর এটা এই মাধ্যমটা হচ্ছে তোর লঘুতর মাধ্যম, ঠিক তো। ঘনত্ব বেশি, তাহলে ওর মধ্যে আলোর বেগটা কম, আর আলোর বেগটা যদি কম হয়, এটা যদি এটা কম হয়ে যায়, তাহলে কি হচ্ছে, এটা প্রতিসরাঙ্কটা কি হচ্ছে, বেশি হচ্ছে, হচ্ছে কিনা, একদম হচ্ছে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ভি এটা বেশি হচ্ছে আর ভি বিটা কম হচ্ছে, অফকোর্স, ঠিক তো। মাথায় ঢুকছে তো আমি কি বলতে পারছি, মার্কার গুলো কিন্তু আমাকে ধোকা দিয়ে দিচ্ছে, ঠিক তো। মার্কার আমি ভরি নেই, ভুলে গেছিলাম। তাহলে আশা করি এটা বুঝতে পেরে গেছিস যে ঘনত্বর মাধ্যমের সাথে, মানে ঘনত্ব বেশি হলে বেগটা কম হচ্ছে, ঠিক তো, এসব বুঝতে পেরেছিস তো, কি তো। আর এটা যদি নোটিস করবি, ঘনত্ব বেশি মানে কি আলোর বেগটা কম, আর আলোর বেগটা কম মানে কি, কি তার প্রতিসরাঙ্কটাও হচ্ছে এখানে কম, ঠিক তো, হচ্ছে কিনা, একদম ঠিক। এর বেগ, এই ঘনত্বটা এই মাধ্যমে আলোর বেগটা কম হয়ে যাচ্ছে, তো এর প্রতিসরাঙ্ক কি হচ্ছে বেশি, সরি সরি সরি, ঘনত্ব বেশি হচ্ছে, কি হচ্ছে, ঘনত্ব বেশি হচ্ছে, তাহলে আলোর বেগটা কম হচ্ছে। আর আলোর বেগটা যখনই কম হচ্ছে, তখন এই প্রতিসরাঙ্কটা কি হচ্ছে, বেশি হচ্ছে। মানে আলোর বেগ যদি কম হয়, কোন একটি মাধ্যমের আলোর বেগ যদি কম হয়, তাহলে ওই মাধ্যমটা যে প্রতিসরাঙ্ক আছে সেটা কি হচ্ছে, বেশি হচ্ছে। এটা আমরা এখানে দেখতে পাচ্ছি, ঠিক। তাহলে
একটা নোটিস করো, বস্তুত কোনো মাধ্যমে আলোর বেগ যত কম হয় মাধ্যমটির প্রতিসরাঙ্ক ততই বৃদ্ধি পায়। কি, কোনো একটি মাধ্যমে যদি আলোর বেগ যতই কম হয় তো এই মাধ্যমটির প্রতিসরাঙ্ক ততই বেশি হয়। এটা আশা করি তোরা বুঝতে পেরেছিস। এবার আরেকটা জিনিস নোটিস কর, যে কোনো একটা একটা টার্ম দিয়ে আছে, সেই টার্মটা তো জানবে। আশা করি এই সম্বন্ধে মাথা ঢুকে গেছিস, কোনো রকম অসুবিধা এখানে আর নেই। ঠিক আছে, ঠিক আছে। এখানে একটি লেখা আছে, কি আছে বলছে যে, আচ্ছা এটা বেশি কিছু নয়, এখানে বলছে যে কি বলছে, কোনো আলোকীয় মাধ্যমে সব বিন্দুতে যদি এক নির্দিষ্ট অভিমুখে আলোর গতিবেগ একই থাকে, একই হয়, সমান হয়, তবে সেটিকে বলা হয় কি, যদি কোনো একটা মাধ্যম আছে, এই মাধ্যমটা আছে, এবার এই মাধ্যমে যদি একটা আলো যাচ্ছে, তো এই মাধ্যমে যদি মনে করো আলোটা এখানে আছে কত 20 মিটার/সেকেন্ড, ঠিক আছে, মনে করো যখন একটা আলো যখন এই মাধ্যমের ভিতরে গেল, তখন 20 মিটার/সেকেন্ড, এখানে 20 মিটার/সেকেন্ড, এখানে 20 মিটার/সেকেন্ড, সব জায়গাতে যদি আলোর বেগটা সমান থাকে, একই থাকে একটা মাধ্যমের মধ্য দিয়ে, যখন আলো পার হয়ে যায়, ঠিক আছে, মনে করো কোনো একটা মাধ্যম আছে, কোনো একটা আলোকীয় মাধ্যম আছে, সেই মাধ্যমটার মধ্য দিয়ে যখন আলোটা প্রবেশ করছে, সেই আলোর গতিবেগটা কিন্তু একই থাকছে, তাহলে এই মাধ্যমটা কি বলা হয়, সমসত্ব। বিভিন্ন বিন্দুতে কি হচ্ছে, বিভিন্ন এই বিন্দু প্রত্যেকটা বিন্দুতে কি হচ্ছে, আলোর বেগটা সেম থাকছে, এটা বলা হয় সমসত্ব মাধ্যম। কি বলা হয়, সমসত্ব মাধ্যম, বা এটাকে আরেকটা বলা হয় চলন প্রতিসম মাধ্যম। এবার কোন একটা মাধ্যম আছে, এর মাধ্যমে বিভিন্ন বিন্দুতে, মানে এদিকে যাক বা এদিকে যাক, এটা কি হচ্ছে, একইভাবে এর গতিবেগের সাথে, এই গতিবেগের অভিমুখে কিন্তু সব দিকে কি হচ্ছে, সমানই হচ্ছে, সব জায়গায় সব বিন্দুতে কি হচ্ছে, গতিবেগটা সেম আছে। বাট তুই এদিকে যা, এদিকে যা, যে যে দিকে যাবিস, সব দিকে যদি বেগটা, একটা আলোক রশ্মির বেগ একটা মাধ্যম যে সব দিকে যে অভিমুখে যা, সব দিকে যদি বেগটা তো সমান থাকে, তাহলে এটাকে বলা হয় কি, ঘূর্ণন। কি বলা হয় এটাকে, ঘূর্ণন। বলা হয় ঘূর্ণন প্রতিসম মাধ্যম বলা হয়। জল, বায়ু, কাঁচ ইত্যাদি সবার ক্ষেত্রে কিন্তু সবগুলাই কিন্তু এই দুটি মাধ্যমেই থাকে। ঠিক তো, যে একটা লাইট সোজা যদি জলের মধ্যে দিয়ে যায়, তাহলে জলের প্রত্যেকটা বিন্দুতে তার সমান, যদি প্রত্যেকটা বিন্দুতে যে আলোর গতিবেগটা আছে, যে অভিমুখে আছে, সেই গতিবেগের প্রত্যেকটা বিন্দুতে যদি আলোর বেগটা সেম থাকে, তাহলে ওটাকে বলা হয় কি, সে সমান থাকে, একই থাকে আলোর বেগ, গতিবেগটা কোনো রকম পরিবর্তন গতিবেগের না হয় আলোর, তাহলে ওই মাধ্যমটাকে বলা হয় কি, একটা কি বলা হয়, চলন কি, চলন বলা হয় না, হ্যাঁ চলন কি বলা হয়, চলন প্রতিসম মাধ্যম বলা হয়, বা সমস্ত মাধ্যম বলা হয়। আবার যদি যেদিকে যা, এইভাবে যা, যে অভিমুখে যা, সব দিকে যদি গতিবেগটা একই থাকে আলোর, তাহলে ওই মাধ্যমটাকে বলা হয় কি, ঘূর্ণন প্রতিসম মাধ্যম, বা আইসোট্রপিক আই থিঙ্ক বলা হয় এটাকে, হ্যাঁ ঠিক আছে। তো এই দুটো মাধ্যমে, দুটোই কিন্তু থাকে, জলের মধ্যে জল, বায়ু, সবার ক্ষেত্রে অনেকে আছে, কিন্তু কিছু কিছু আছে কেলাসিত পদার্থ বা অন্য কোনো কিছু অমিশ্রিত, মানে অমিশ্র দ্রব্য দিয়ে তৈরি করা কোনো একটা পদার্থের ক্ষেত্রে কিন্তু এই মাধ্যমটা কি, মানে কিছু মাধ্যম আছে, সেই মাধ্যমগুলো কিন্তু এইসব প্রতিসম যে সূত্রগুলো আছে সেগুলো মাইনে চলে নাই, ঠিক তো, তো ওইগুলো অ্যাভয়েড করতে হবে। ওকে, ঠিক আছে। তাহলে এবার আমরা দেখবো যে আপেক্ষিক প্রতিসরাঙ্ক আর পরম প্রতিসরাঙ্ক পড়েছিলাম, এবারে আপেক্ষিক প্রতিসরাঙ্ক আর এই পরম প্রতিসরাঙ্কের মধ্যে কি সম্পর্ক আছে সেটা দেখবো। ওকে, তাহলে কি, এবার হচ্ছে আমাদের সম্পর্ক, যেটা হচ্ছে আমাদের আপেক্ষিক প্রতিসরাঙ্ক আর পরম প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্ক। একটা হচ্ছে আপেক্ষিক, তখন থেকে তো পড়েছি আমরা আপেক্ষিক সম্পর্ক সম্বন্ধে, আপেক্ষিক ও পরম। আমরা জানি যে পরম আলাদা রকম, পরম অন্য, পরম প্রতিসরাঙ্ক যেটা বলেছিলাম, শূন্য মাধ্যম দিয়ে কোনো একটা মাধ্যম প্রবেশ করে, ঠিক আছে, পরম প্রতি সরাঙ্কের মধ্যে সম্পর্ক। ওকে, ঠিক আছে, এটা মাথায় রাখবি। তো এবার দেখ, মনে কর এ একটা মাধ্যম আছে আর একটা বি একটা মাধ্যম আছে। ওকে, ঠিক তো, তো এই দুটি মাধ্যম আছে। এবার যদি বলি যে এ মাধ্যম আছে আর একটা বি মাধ্যম আছে, ওকে, তো বল যে এ মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক যদি আমরা বলি যে মিউ এ, তাহলে এর পরম প্রতিসরাঙ্ক কি হবে, এর পরম প্রতিসরাঙ্ক সমান তাহলে বলতে পারি যে আলোর বেগ কি ছিল, আলোর বেগ ছিল সি, আর এই যে মাধ্যমটা আছে এই মাধ্যমটা, তো এই মাধ্যমটার মধ্যে যে বেগটা সেইটা, তাহলে বলতে পারি ভি এ। অফকোর্স দাদা বলতে পারি কিনা, হ্যাঁ পারি। এবার যদি বলি বি মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক কি রে, ভি, মিউ বি বলতে পারি, আর এটা কি হবে সি বাই বি মাধ্যমের আলোর গতিবেগ। ওকে, ঠিক তো, সি হচ্ছে শূন্যস্থান আলোর গতিবেগ, আর ভি, আর সরি এটা ভিবি হবে, ভিবি হচ্ছে কি, এই বি মাধ্যমে আলোর গতিবেগ।
বি বি হচ্ছে আমাদের, এটা হচ্ছে আলোর গতিবেগ, আর সিটা হচ্ছে আলোর গতিবেগ। সিটা হচ্ছে শূন্যস্থান আলোর গতিবেগ, আর ভিবিটা হচ্ছে আমাদের এই বি মাধ্যমে গতিবেগ। সেম টু সেম ভি এটা হচ্ছে আমাদের কি ए माध्यम आलोर गतिवेग। ओके, এটা বলতে পারি। তো हम लोग क्या ये लिख सकते हैं क्या भाई? তাহলে যদি আমরা বলি যে তাহলে এই এ মাধ্যমে আলোর গতিবেগ কত, এ মাধ্যমে আলোর গতিবেগ, তাহলে লিখতে পারি এখানে ভি এ, ভি এ যে নিয়ে আসে তাহলে কি আছে এখানে সি বাই মিউ এ পরম প্রতিসরাঙ্ক এর। ওকে, সেম টু সেম এটাও লিখতে পারি আমরা ভি ভি ইজ ইকুয়াল টু সি বাই মিউ বি। অফকোর্স লিখতে পারি, হ্যাঁ দাদা লিখতে তো এটা পারি নিশ্চয়ই। ওকে, এইবার দেখ, এইবার দেখ কি বলছি। এইটা তখন থেকে আমরা পরম প্রতিসরাঙ্ক সম্বন্ধে জানলাম, এইটা হচ্ছে পরম প্রতিসরাঙ্ক এই মিউটা। ওকে, এবার যদি আমরা বলি যে আপেক্ষিক প্রতিসরাঙ্ক, আপেক্ষিক প্রতিসরাঙ্ক কোনটা? আপেক্ষিক যদি একটা মাধ্যম থাকে যে এ একটা মাধ্যম আর বি একটা মাধ্যম, তো এ মাধ্যম সাপেক্ষে, ঠিক আছে, এ মাধ্যম থেকে বি মাধ্যম, তাহলে বলতে পারি যে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক কি রে, এই বি মাধ্যমটার প্রতিসরাঙ্ক হচ্ছে কি এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক, এটা হচ্ছে আপেক্ষিক প্রতিসরাঙ্ক। ওকে, ঠিক তো? কি রে, ঠিক তো? এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক, আর আপেক্ষিক প্রতিসরাঙ্ক আমরা এইভাবে লিখি, মাথায় ঢুকছে তো? তাহলে এখানে আমরা কি বলতে পারি এটাকে, এখানে কি বলা যায়? তাহলে কি হচ্ছে এখানে, এখানে যদি দেখি তাহলে হচ্ছে যে এ মাধ্যমে, যেটা আমরা দেখেছিলাম তো আগেটাতে, একটু আগেই দেখলাম, ভুলে যাস না কিন্তু, কি দেখলাম? তাহলে বলতে পারি আমরা এ মাধ্যমে আলোর বেগ বাই বি মাধ্যমে আলোর বেগ, এ মাধ্যমে আলোর বেগ বাই বি মাধ্যমে আলোর বেগ। ভুলে গেলিস কি? একটু আগে তো দেখলাম আমরা নাকি? তাহলে এখানে আমরা আরেকটা জিনিস জানি যে ভি এ সমান কি জানি দাদা, সি বাই মিউ এ জানি। আরেকটা জানি বি সমান জানি যে সি বাই মিউ বি। ওকে, এবার অফকোর্স কি হবে, এখান থেকে কি হবে, কেটে কুটে আসবে কি বলতো, এখানে যদি জানি তাহলে সি বাই, ঠিক আছে, সি বাই মিউ এ ইন্টু কি হবে এখানে মিউ বি বাই সি হবে। তাহলে সি সি কাটান যাবে, তাহলে আসছে কি এখানে, আসছে এখানে মিউ বি বাই মিউ এ। ওকে, তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা, এখানে একটা জিনিস ভালো করে নোটিস কর, কি হলো সম্পর্কটা, সম্পর্ক হলো এটা মনে করো 1 নম্বর বাদ দিয়ে, ঠিক আছে, এলে দুটো হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। এবার যেটা আসছে আমাদের কি এ এস এ সাপেক্ষে এ বি এর প্রতিসরাঙ্ক, যেটা হচ্ছে আমাদের কি মিউ বি বাই মিউ এ, এটা আমাদের এসেছে, এটা 2 নম্বর সমীকরণ। তো এখানে একটা জিনিস ভালো করে নোটিস কর, যেটা বইয়ে লেখা নাই, ঠিক আছে, আর অনেক জায়গাতে কিন্তু বইয়ে ভুলও লেখা আছে। তো এর মধ্যে দেখ, তাহলে আমরা যদি বলতে পারি যে কোনো একটা যদি বলা হয় যে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক, মানে এই বি মাধ্যমের প্রতিসরাঙ্ক, এই বিটার প্রতিসরাঙ্ক আর তার পরম প্রতিসরাঙ্কের মধ্যে, মানে আপেক্ষিক প্রতিসরাঙ্ক আর পরম প্রতিসরাঙ্কের মধ্যে কি কি সম্পর্ক আছে, তাহলে কি বলতে পারি? তাহলে বলতে পারি আমরা যে কি বলতে পারি আমরা, এই বি মাধ্যমের প্রতিসরাঙ্ক, এটা কি রে, বি মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ বিটা কি, ইউ নাই, মিউ বি, ওটা আমি ভুল করেছি, ঠিক তো? তাহলে কি এই মিউ বিটা হচ্ছে, মানে বলতে পারছি যে এই যে মাধ্যমটা আছে এই বি মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক বাই এ মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক, বি মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক বাই এ মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক। বুঝতে পারছিস তো কিছু? এ মাধ্যমের বি মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক আর এ মাধ্যমের পরম প্রতিসরাঙ্কের অনুপাতটাকে বলা হয় আপেক্ষিক প্রতিসরাঙ্ক। মাথা ঢুকলো? হ্যাঁ দাদা একদম ঢুকেছে, ঢুকেছে কিনা আমি তো নিজেই বলছি ঢুকেছে। তোরা তো আমি তো কমেন্ট করে কিছু বলিস না যে কি কিছু বুঝতে পারলিস কিনা, ভালো লাগলো কিনা, কোথায় প্রবলেম হচ্ছে কি, এইসব জিনিস নিয়ে, ঠিক আছে? তাহলে এইসব জিনিস মাথায় ঢুকে গেছে নিশ্চয়ই, একদম ঢুকে গেছে। তাহলে এখানে আমরা লিখে দিচ্ছি, ঠিক तो फिर चलते हैं हम आगे निकल जाते हैं, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছি আমরা কি, এখানে একটা পেয়েছি আমরা কি, একটা পেয়েছিলাম যে সি বাই মিউ এ পেয়েছিলাম, আর পেয়েছিলাম ভি এ ইজিক্যাল টু সি বাই মিউ বি পেয়েছিলাম। এই দুটো হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। আরেকটা এখানে পেলাম যেটা আপেক্ষিক প্রতিসরাঙ্ক আর পরম প্রতিসরাঙ্ক সম্পর্কটা, সেটা হচ্ছে কি কি হচ্ছে মিউ বি বাই মিউ এ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এই দুই মাথায় রাখ, আবার আমরা আগে চাই। তো এখান থেকে একটা জিনিস যে পরপর যদি কয়েকটি মাধ্যম, অনেকগুলো মাধ্যম রাখা হয়, যেমন এখানে ছিল এ মাধ্যম বি মাধ্যম রাখা ছিল, এবার যদি অনেকগুলো মাধ্যম রাখা হয় পরপর এ বি সি, তাহলে কিরকম হয়? তাহলে যদি পরপর
1 2 3 4 5 6 ডট 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 n পর্যন্ত অনেকগুলো মাধ্যম পরপর রাখা হয়। আর এর মধ্যে যে আলোর রশ্মি যদি প্রতিষ্ঠিত হয় তাহলে কি হয় বলতো? তাহলে যেটা হবে সেটা নোটিস কর। তাহলে এবার যদি বলতে পারি আমরা যে প্রথম যেটা আছে, ঠিক আছে, তাহলে কি বলতে পারি আমরা? তাহলে বলতে পারি আমরা যে যেটা আছে তোর এই মিউটা আছে, যে আপেক্ষিক প্রতিসরাঙ্ক, ঠিক আছে, আপেক্ষিক প্রতিসরাঙ্ক বলতে পারি আপেক্ষিক প্রতিসরাঙ্ক 1 মিউ 2 ইন্টু 2 মিউ 3 ইন্টু 3 মিউ 4। ওকে, তাহলে এইভাবে চলতে থাকবে যে এন মিউ, আমার লাস্টে এন আসবে। জিনিসটা নোটিস কর যে কোনো একটা মাধ্যম আছে, অনেকগুলি মাধ্যম রাখা আছে, 1 2 3 4 5 6 100 200 মাধ্যম। তারপর আবার মাধ্যমে যাওয়ার পরে রশ্মিটা প্রতিষ্ঠিত হয়ে আবার যদি প্রথম মাধ্যমে ফিরে আসে, ভাব, আবার যদি তার প্রথম মাধ্যমে ফিরে আসে, তাহলে আমরা এরকম লিখতে পারি কিনা, এন মিউ এন ওয়ান। ঠিক তো? তো এর ক্ষেত্রে কি হবে? এর ক্ষেত্রে কি হবে? এর ক্ষেত্রে যেটা হবে তোর কি হবে বলতো, মিউ 2 বাই মিউ 1 ইন্টু কি হবে, মিউ 3 বাই মিউ 2 ইন্টু কি হবে এখানে, মিউ 4 বাই মিউ 3। আর এখানে কি হবে এখানে বলতো, কি হবে এখানে? এখানে হবে মিউ 1 বাই মিউ n। তাহলে এখানে কি সবগুলা কাটাই কুটুন শেষ হয়ে যাবে? অফকোর্স শেষ হয়ে যাবে, লাস্টে কি আসবে? 1 আসবে কি? একদম 1 আসছে কিনা? এটা 1 আসবে কিনা এটা মাথায় রাখবি। যদি অনেকগুলো মাধ্যম পরপর সাজা থাকে, পরপর রাখা থাকে, আর তারপর যদি রশ্মি প্রতিষ্ঠিত হয়ে যদি আবার তার এই প্রথম মাধ্যমে ফিরে আসে গোল, তাহলে কি ওই মাধ্যমটা যে পরম প্রতিসরাঙ্ক হবে সেটা হবে 1। ওকে, বুঝতে পারছিস তো 1 হবে কিনা? এটা কিন্তু অনেক আইআইটির মতো কোশ্চেন, এনআইটি মতো জিকে কিন্তু এরকম কোশ্চেন আসে, তার জন্য ভালো করে বলে দিলাম এটা, ঠিক আছে? এটা মাথায় ঢুকায় রাখিস। ওকে, তাহলে যে কোনো একটি আপেক্ষিক প্রতিসরাঙ্ক জানা না থাকলে এই সম্পর্ক ব্যবহার করে সেটি আমরা নির্ণয় করতে পারি। এই যে সম্পর্কগুলো আছে, তাহলে এই সম্পর্ক যেটা আছে, ঠিক আছে, এই সম্পর্কটা কাজে লাগিয়ে আমরা যে কোনো মাধ্যমের কি আপেক্ষিক প্রতিসরাঙ্ক কিন্তু বার করতে পারি। ঠিক তো? একদম পারি। ওকে, চল তাহলে এবার আরেকটু এগিয়ে যাই। এবার আমরা জানি যে এ মাধ্যম থেকে একটা জিনিস ভালো করে জানি আমরা, যে যদি দেখ কি জানি আমরা, আমরা দেখেছি যে যদি এ মাধ্যম, আরে এটা মুছে দিচ্ছি, বিরক্ত হচ্ছিস নাই তো? বিরক্ত তো হচ্ছিস নাই না? আমি কিন্তু আজকে এনার্জি দেখাচ্ছি না, আমি পুরো সিম্পল ভাষায় তোদেরকে বোঝার চেষ্টা করছি একদম, ঠিক আছে? তাতে বিরক্ত কিন্তু হোস না একদম, শুধু খালি বুঝ যে আমি কি বলতে অ্যাকচুয়ালি চাইছি তোদেরকে। তো এখানে যদি বলা হয় যে এ মাধ্যমের সাপেক্ষে, ঠিক আছে, যে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক, তাহলে আমরা এটা জানি যে তাহলে বলতে পারি যে সাইন সাইন আই বাই সাইন, দেখ দেখ ভাব কি বলছি দেখ, যদি একটা মাধ্যম আছে, ঠিক আছে, তো ওইখানে দেখেছিলাম যখন একটা রশ্মির একটা এ মাধ্যম থেকে তোর বি মাধ্যমে যখন প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে, তো এটা কি হয়, এটা আপতন, এটা প্রতিসরণ কোণ হয়, হয়তো? তো মনে কর এই আপতন কোণটা হচ্ছে আই আই এ, এটা এ মাধ্যমের হচ্ছে কি আপতন কোণটা হচ্ছে আই এ, আর এই যেটা হচ্ছে তো প্রতিসরণ কোণ সেটা হচ্ছে কি আই বি মনে কর। ওকে, তো আমরা কি বলতে পারি, এটা আমরা জানি ভালো করে, প্রথমেই পড়েছি এটা আমরা, নিউটনের তৃতীয়, না সরি, নিউটনের সূত্র কোথা থেকে আসছে এখানে? হ্যাঁ, আলো প্রতিসরণের সূত্র দেখেছিলাম যে আপতন কোণ আর প্রতিসরণ কোণের যে অনুপাতটা সেটা কিন্তু সমানুপাতিক হয়। ওকে, যেগুলো ধ্রুবক সমান হয়। তো আমরা এখানে জানি যে স্নেলের সূত্র বলা হয় যে সাইন আই এ বাই, মানে কি হচ্ছে এটা এই মাধ্যমের আপতন কোণের সাইন, আর এটা সাইন আই বি মানে হচ্ছে এখানে বি মাধ্যমে প্রতিসরণ কোণের সাইন, ইজিক্যাল টু ধ্রুবক যেটা হয় সেটা মিউ, সেটা হচ্ছে আমাদের প্রতিসরাঙ্ক, মানে আর এটাকে আমরা আপেক্ষিক প্রতিসরাঙ্ক বলি। তো এখানে আমরা অলরেডি একটা জিনিস জানি, কি জানি, অলরেডি জানি যে মানে এটা এ সাপেক্ষে বি এর প্রতিসরাঙ্ক বটে। তো এখানে আমরা অলরেডি জানি কি যে মিউ, আচ্ছা, এ মাধ্যমের সাপেক্ষে মানে এ মিউ বি যেটা আছে সাইন আই এ বাই সাইন আই বি, এটা আমরা অলরেডি জানি। আর আমরা আরেকটা সূত্র পাই, সেটা কি এ মিউ বি ইজিক্যাল টু মিউ বি बाय म्यू ए, এটাও আমরা এখানে পেয়েছি। ঠিক তো? তো क्या हम ये लिख सकते हैं, এখানে যেটা আছে সাইন म्यू ए इज इक्वल टू साइन आई ए बाय साइन आई बी इज इक्वल टू, क्या हम ये लिख सकते हैं, क्या এই জায়গাটাই, এই জায়গাটা যদি হাটাই নিয়ে আমরা কি লিখতে পারি, এটা মিউ, আচ্ছা মিউ বি বাই মিউ এ লিখতে পারি এটা? হ্যাঁ দাদা একদম লিখতে পারি। মানে এখানে যদি গুণ করি এটা, তাহলে কি হচ্ছে মিউ এ সাইন আই এ। ওকে, এখানে এটা গুণ হয়ে যাবে, তাহলে হচ্ছে কি মিউ বি ইজ ইকুয়াল টু সাইন, আরে এটা কোথায় গেল, সাইন আই
বি। এটা কি আমরা এখানে বলতে পারি? বলতে পারি কিনা? হ্যাঁ দাদা একদম বলতে পারি। তো এটা মাথায় ঢুকায় রাখ, এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ, এটা এই সাইড লিখে রাখ। মিউ এ সাইন আই এ ইজিক্যাল হচ্ছে মিউ বি সাইন আই বি, এটা হচ্ছে আমাদের 3 নম্বর সমীকরণ। ঠিক আছে, সুতরাং আমরা এটা বলতে পারি। ঠিক তো? বলতে পারি কিনা? তাহলে এই যে 3 নম্বর সূত্রকে, এই যে সূত্রটা বার হলো, এই সূত্রটাকে জানিস কি বলা হয়? স্নেল আছে না, স্নেল, স্নেলের সূত্রের এটাকে সাধারণ রূপ বলা হয়। কি? এটা হচ্ছে আমাদের স্নেলের সূত্রের সাধারণ রূপ। ওকে, ঠিক আছে, এটা মাথা কিন্তু ঢুকায় নে, বারবার বলছি, এটা হচ্ছে আমাদের স্নেল সূত্রের কিন্তু সাধারণ রূপ। ঠিক আছে, চলো তাহলে আর টুকু এগিয়ে যাই। যে কোনো সংখ্যক মাধ্যমের জন্য আবার যদি দেখি আমরা, যে কোনো সংখ্যক মাধ্যম যদি অনেকগুলো এদের কটা মাধ্যম আছে এখানে? এখানে এ মাধ্যম, বি মাধ্যম আছে। এবার যদি অনেকগুলো মাধ্যম থাকে তাহলে আমরা লিখতে পারি, যেমন এটা আছে না যে সাইন এটা আছে, তাহলে আমরা লিখতে পারি আরো মাধ্যম থাকে, লিখতে আরো মিউ সি এরকম আছে, মিউ সি সাইন আই সি আসবে কি নাই? আর ওটা মাধ্যম আছে ডি মাধ্যম, তো লেয়ার ডি মাধ্যম, মিউ ডি সাইন আই ডি এরকম আসতে থাকবে প্রত্যেকটা মাধ্যমের ক্ষেত্রে। তো যত সংখ্যক, যে কোনো সংখ্যক মাধ্যমের ক্ষেত্রে কিন্তু আমরা এরকম এটা লিখে যেতে কিন্তু পারি। ঠিক আছে, তাহলে এই যে 3 নম্বর সমীকরণটা আছে, এই যে 3 নম্বর সমীকরণ, এই যে সমীকরণটা আমরা পেয়েছি, ওকে, এই সমীকরণে যদি আমরা এই 1 নম্বরের মানটা বসাই, এই যে 1 নম্বর যে সমীকরণটা আছে, এই মানটা যদি আমরা এই 3 নম্বর সমীকরণে বসাই, তাহলে কি আসবে দেখবিস? চল তাহলে দেখা যাক। তাহলে যদি আমরা ওর মানটা এই সমীকরণে বসাই তাহলে কি আসবে দেখি তো একটু, তাহলে কি আসবে দেখা যাক। তাহলে আসবে মিউ এ। আচ্ছা, মিউ এ মানে কি আছে এখানে? মিউ এ মানে যেটা আছে সি বাই ভি এ সাইন আই এ। ঠিক তো? আরে यार, এইটা সমান কি আসবে? সি বাই ভি আসবে না ভি এ। হ্যাঁ, এটা আমরা প্রথমে ওইটাই তো বের করেছিলাম যে মিউ এ কি আসছিল, ঠিক তো? আর এটা আসবে, আর এখানে কি আসবে? সি বাই ভি बी इजिकल टू साइन आई बी হবে। तो सी सी के काट जाएगा, है गुरु काट जाएगा। तो इसके बाद क्या आएगा बॉस? इसके बाद आएगा साइन आई बाय साइन आई ए बाय ভি এ আসবে, আর এদিকে আসবে সাইন আই বি বাই ভি বি। এটা আসবে নিশ্চয়ই, একদম দাদা এটা আসবে, এটা তো একদম আসবে। তাহলে এটা এখানে আসছে কি? সাইন, এখানে আসছে সাইন আই এ বাই ভি এ ইজিক্যাল টু, আরে ভি এ না, হ্যাঁ, সাইন আই বি বাই ভি বি। এটা মনে কর 4 নম্বর সমীকরণ। তো আমরা নাই নাই করতে করতে কিন্তু 4টা সমীকরণ পেয়ে গেছি। পেয়েছি কিনা? একদম পেয়েছি। তাহলে যে কোনো সংখ্যক মাধ্যমের জন্য যদি আরো একটা সংখ্যক মাধ্যম থাকে তাহলে লিখতে পারি কি? সাইন আই সি বাই সাইন সরি ভি সি লিখবো, ঠিক তো? আবার যদি থাকে সাইন ডি থাকে তাহলে লিখতে পারি সাইন আই ডি বাই ভি ডি, এরকম লিখতেই থাকবো যতগুলো মাধ্যম অ্যাড করবি সব মাধ্যমের ক্ষেত্রে কিন্তু এরকম চলতে থাকবে। বুঝতে পেরেছিস এটা? একদম বুঝতে পেরেছিস। তাহলে এবার কিছু 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 ক্ষেত্র আছে, যে ক্ষেত্রগুলো তোরা এবারে মনে কর না, ঠিক আছে? এখানে ক্ষেত্র কি আছে? বলছে বি মাধ্যমে আলোর বেগ অপেক্ষাকৃত কম হলে, অর্থাৎ কি, যদি এই যে বি মাধ্যমটা আছে, যে বি মাধ্যমটা আছে, ওই যে বি মাধ্যমটা, এই বি মাধ্যমে যদি আলোর বেগটা, যদি আলোর ঘনত্ব বেশি যদি হয়, যে বি মাধ্যমে আলোর বেগটা যদি কম হয়, মানে কি ভি বিটা যদি কম হয় কার থেকে? এই ভি এর থেকে। ওকে, যদি এই বিতে, এই বি মাধ্যমে যদি আলোর বেগটা কম হয়, ভাইবেলে এটা কিন্তু ইম্পর্টেন্ট, যেটা আমরা পড়েছি আগে ক্লাস 10 পড়েছি, আর ক্লাসটা শুরুর প্রথমে দেখেছিলাম। তো কিছু সাথে মিল আছে। যদি বিটা যদি এই যে ভিবি আছে, যদি ভিবি কম হয় আর আর ভি এটা মানে এই মাধ্যমে যদি আলোর বেগটা বেশি হয়, ওকে, যদি বেশি হয় হলে বি মাধ্যমটি ঘনতর। তাহলে কি বলতে পারি? বি মাধ্যমটি ঘনতর বলতে পারে কিনা? একদম, কারণ বি মাধ্যমটি ঘনতর বলে কিন্তু এর আলোর বেগটা অনেক কম, আলোর বেগটা কম হচ্ছে কিনা? ভিবিটা কম হচ্ছে, আর এটা অবশ্যই লঘুতর। মানে কি? মানে এখানে ভিবিটা বেশি, আলোর বেগ বেশি হচ্ছে, মানে কি এটা ঘনত্ব কম আছে, মানে লঘুতর, এটা বলতে পারি তো। আর তাহলে দিতে পারছি এই ক্ষেত্রে যদি আমাদের বিটা কম হচ্ছে, মানে এই যে সম্পর্কটা আসছে, এই বি তে আলোর বেগ
কম হচ্ছে কার ক্ষেত্রে, এ তে আলোর বেগ বেশি আর বি তে কম হচ্ছে, মানে দেখতে পাচ্ছি এটা কি লঘু মাধ্যম থেকে আমাদের ঘন মাধ্যমে প্রবেশ করছে। ওকে, বলতে পারি তো? তাহলে এইখানে আমরা দেখতে পারি ঘন মাধ্যমটি, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি, সেক্ষেত্রে আমরা কি সমীকরণ 4 অনুযায়ী, সমীকরণ 4টা আছে, এই সমীকরণ 4 অনুসারে আমরা একটা জিনিস বলতে পারি যে সাইন আইবিটা বড় কি, এন দেখতে পাচ্ছি কি, এটা তো বি বলে, এখানে দেখতে পাচ্ছি যে সাইন যে আইবিটা আছে, সাইন আইবি আছে না এখানে, সাইন যে আইবিটা, সাইন আইবিটা ছোট হবে সাইন আই থেকে, ঠিক কি না? একদম। হুম 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 ওকে, তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা কি যে সাইন যে আইবিটা আছে, সাইন আইবিটা কি হবে, যে সাইন আইবি আছে তো সাইন আইবিটা অফকোর্স এখানে কম হবে কার থেকে, সাইন আই এর থেকে, সাইন আই এর থেকে হবে কিনা? মানে এখানে একটা জিনিস নোটিস কর, মানে এর ক্ষেত্রে কি হচ্ছে বলতো, আইবি টা কম হচ্ছে আই এর ক্ষেত্রে, আর আইবিটা কি বলেছিলাম, আইবিটা বলেছিলাম প্রতিসরণ কোণটা, প্রতিসরণ কোণটা, আইবি হচ্ছে প্রতিসরণ কোণ, আর আইএটা কি বলেছিলাম, আইএটা হচ্ছিল আমাদের আপতন কোণ, বলেছিলাম কিনা? তাহলে এখানে দেখ, তাহলে কি দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি আমরা যে যখন এই যে প্রতিসরণ কোণটা ছোট হচ্ছে, প্রতিসরণ কোণটা ছোট হচ্ছে, আপতন কোণটা বড় হচ্ছে। আর এটা আমরা প্রথমে দেখেছিলাম যখন আমরা দেখছিলাম যে একটা যদি কোনো বস্তু লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে তাহলে আলোক রশ্মিটা কি হয়, কি হয়, যে অভিলম্বে যাওয়ার কথা তার থেকে কি হয় বলতো, এই অভিলম্বের দিকে আলোক রশ্মিটা সরে আসে, তার ক্ষেত্রে কি হয়, এর প্রতিসরণ যে কোণটা আছে সেটা অফকোর্স কমই হয়, হয় না? একদম হয়, তো ওইটা এখানে বলছে। এবার যদি, এবার যদি এ থেকে বি মাধ্যমে প্রতিসরণের দরুন আলোক রশ্মি অবিলম্বে থেকে সরে যায়, এটা বুঝতে পারছি, ঠিক আছে তো? অনুভাবে যদি বি মাধ্যমটি লঘুতর হয়, সেম টু সেম, যদি বি মাধ্যমটি যদি লঘুতর হয়, যদি বি মাধ্যমটি লঘুতর হয় মানে এই মাধ্যমটা লঘুতর হয়, আর এটা যদি ঘনতর হয়, তাহলে ঘনতর মাধ্যমে কি হচ্ছে, মানে ভি এটা এখানে কম হবে আর এখানে ভিবিটা কি হতে বেশি হবে, হবে তো? ভিবিটা কি হবে, মানে আলো বেটা বেশি হবে এখানে, তাহলে ওইটা কি বলতে পারি, যখন একটা বস্তু, যখন একটা আলো এই লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করছে তো সেখানে দেখতে পাচ্ছি কি যে আইবি যেটা আছে মানে প্রতিসরণ কোণটা কি হচ্ছে, কম হচ্ছে, কারণ কি এটা অবিলম্ব থেকে সরে আসছে, আর যেটা আইবি আইটা আছে মানে আপতন কোণটা বড় হচ্ছে, মানে এখানে কিন্তু আপতন কোণটা, আপতন কোণটা বড় হচ্ছে আর প্রতিসরণ কোণটা ছোট হচ্ছে, যেটা আমরা আগেও পড়েছি। আবার এবার যদি ঘন মাধ্যম থেকে লঘু, এটা লঘু মাধ্যম ঘন মাধ্যমে প্রবেশ করছিল তখন কি হচ্ছিল, প্রতিসরণ কোণটা ছোট হচ্ছিল। এবার যদি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করে, লঘুতে ঘনতে প্রবেশ করলো তো কি হলো, প্রতিসরণ, এই প্রতিসরণ কোণটা আছে এই প্রতিসরণ কোণটা ছোট হলো কার থেকে, আপতন কোণ থেকে। এবার যদি লঘুতর সরি সরি ঘনতর মাধ্যম থেকে লঘুতর মাধ্যমে প্রবেশ করে তাহলে কি হবে বলতো, তাহলে এই যে আইবিটা আছে না, আইএটা কম হবে, আর এই যে আইবিটা আছে তাহলে এর ক্ষেত্রে কি বলতো, রশ্মিটা এই সাইডে সরে যাবে, অবিলম্ব থেকে দূরে সরে যাবে, যাবে তো, যেটা আমরা অলরেডি আগেও দেখেছি, প্রথমে দেখেছিলাম এটা। তো এখানে বলতে পারি যে আমাদের যে এটা আছে তোর আপতন কোণটা এখানে ছোট হবে আর প্রতিসরণ কোণটা ছোট হবে, তাহলে উল্টাটা হবে, ঠিক তো? মাথায় ঢুকলো কিছু? একদম ঢুকেছে, না ঢুকলে হতে পারে না এরকম। ওকে, তাহলে যদি এবার ভি এ আর যদি ভি বি হয়, যদি কোনো একটা প্রবলেমে যদি এই দেখতে পাই যে ভি এ আর ভি বি যদি সমান হয়েছে, ভাব জিনিসটা, ভি এ এই যে ভি এর গতিবেগটা যেটা আছে, এই যদি কোনো একটা কারণে, যদি কোনো একটা কারণে যদি আমাদের ইয়ে হয় যে এই ভি মাধ্যমে আলোর বেগটা আর বি মাধ্যমে আলোর বেগটা সমান হয়, তাহলে কি বুঝতে হবে, তাহলে বুঝতে হবে যে এর মধ্যে যে আই এটা আছে না, আই এটা আর আইবিটা কি বলতো, আই এটা যেটা হবে, আই এটা তো জিরো হবে, মানে অবিলম্ব ভাবে পড়বে, তাহলে তো অলরেডি পারেন যাবে, যেটা দেখেছিলাম আমরা যে অবিলম্ব আপতন কোণ পড়েছিলাম, যে অবিলম্ব আপতন কোণ পড়েছিলাম কিনা, মানে আই যেগুলো জিরো হবে তাহলে এখানে কি হবে, আইবি যেগুলো হতে হবে জিরোই হবে। ওকে, এটা কিন্তু মাথায় রাখবি, ঠিক আছে? তাহলে এই আলোচনা থেকে স্পষ্ট হয়ে যায় বিভিন্ন মাধ্যমে আলোর বেগ বিভিন্ন হওয়ার জন্যই আলোক রশ্মি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করলেও সাধারণত রশ্মির দিক পরিবর্তিত হয়। তাহলে একটা জিনিস মাথায় রাখবি যে আলোর কিন্তু গতিবেগের পরিবর্তন হয়, তার জন্যই ওর কিন্তু সরণ এই সাইডে হয়, বুঝতে পারছিস তো? একটা রশ্মির কি হচ্ছে, যখনই একটা আলোক রশ্মি এই গতিবেগে নিয়ে আসছিল, যদি সেম গতিবেগে থাকে রশ্মিটা তাহলে কি হবে বলতো, যদি সেম গতিবেগে থাকে মানে ভি এ আর যদি ভি বি সমানে থাকে তাহলে কি হচ্ছে, আপতন কোণটা আর প্রতিফলন কোণটা সমানই হবে, মানে আপতন কোণ আর প্রতিফলন কোণটা কি হচ্ছে, সমান হবে, ঠিক আছে? যদি আপতন কোণ জিরো হয় তাহলে প্রতিসরণ কোণটা যে আছে যেটা কোণটা আছে প্রতিসরণ কোণটা সেটা কিন্তু শূন্য হবে। যদি আপতন কোণ শূন্য তাহলে প্রতিসরণ কোণ শূন্য হয়, তাহলে কি দেখতে পাচ্ছি এখানে যে অফকোর্স এখানে আমাদের গতিবেগটা কম বেশি হচ্ছে, মানে যখনই একটা মাধ্যমে প্রবেশ করছে হয়তো গতিবেগটা বাড়ছে নাহলে গতিবেগটা কম হচ্ছে, তার জন্য কিন্তু রশ্মিটার কি হচ্ছে, প্রতিসরণ কোণটা ছোট বড় হচ্ছে আর এই জন্য কিন্তু চ্যুতি হচ্ছে।
আর জ্যোতি সম্বন্ধে আমরা কিন্তু আজকে তো দেখবো, যদি বেশি থাকে টাইম অবশ্যই থাকবে, তাহলে জ্যোতি সম্বন্ধে দেখবো একটু পরে, ঠিক আছে? যেটা হয় রশ্মিটা এক সাইডে অবিলম্বে এই সাইডে সরে যায়, এই সাইডে সরে যায়, যেটা দেখবো। ওকে, কি দেখেছি আমরা, যখনই একটা রশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যম প্রবেশ করে, তখন এই রশ্মিটা, প্রতিসরিত রশ্মিটা কি হয়, অভিলম্বের দিকে সরে যায়। তার জন্য কি হয়, তার প্রতিসরণ যে কোণটা সেটা অনেক কম হয়, আর আপতন কোণটা অনেক বেশি হয়। ওকে, এবার যখন একটা রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করে, তখন কি হয়, যে অভিলম্ব থেকে অনেক দূরে সরে যায়। তো এর ক্ষেত্রে কি হয়, ওই প্রতিসরিত রশ্মিটা অভিলম্ব থেকে দূরে সরে যায়, তার জন্য কি হয়, যে প্রতিসরণ কোণটা অনেক বেশি হয় আর আপতন কোণটা অনেক কম হয়। ওকে, এই সম্বন্ধে আমরা ক্লাস 10 পড়েছিলাম, আর ক্লাসটা শুরুর সময়ের দিনে পড়েছি, ঠিক তো? চল তাহলে এবার আমরা প্রতিসরাঙ্ক আর আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে সম্পর্ক দেখবো। আলোর প্রতিসরাঙ্ক আর তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক, এটা আমরা কি দেখলাম, আপেক্ষিক আর পরম প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, चलिए फिर देखते हैं क्या होता है। আলোক, আরে 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 কি ছিল টপিকটা? আচ্ছা, তরঙ্গ দৈর্ঘ্য। আলোর, আরে यार, তরঙ্গ তরঙ্গ দৈর্ঘ্য ও তরঙ্গ দৈর্ঘ্য ও প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্ক। প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্ক। আর কে লিখছে এতটা? এমনি তো হাত লেখা আমার বুঝতে তোরা পারবিস নাই, ঠিক তো? কারণ আমি হাত লেখাটা, আমি তো আগেই বলেছি অলরেডি যে আমার হাত লেখাটা কিন্তু অনেক খারাপ, কারণ আমি বাংলায় পড়ালেখা করেছি, কবে পড়েছিলাম বাংলা আমি জানি নাই। ঠিক আছে, তাহলে দেখ, যদি একটা একবর্ণী আলোক রশ্মি ক্ষেত্রে, মানে একটি রঙের আলোক রশ্মি, একটি রং, মানে ওরকম নয় যে সাদা, যদি সাদা রং থাকে, তো সাদা কালারটি অনেক রকম মিক্স থাকে, লাইট থাকে অনেক রকম মিক্স, বাট একটি রং, ব্লু, কালো বা ব্ল্যাক বা রেড, যে কোনো একটি রঙ, ঠিক আছে? তো এটা বলা হয় একবর্ণী। তো একবর্ণী আলো তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা যদি হয়, একবর্ণী আলো তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে আমাদের মনে কর ল্যামডা, কি ল্যামডা। আর যদি কোনো একটি মাধ্যমের, কি রে, যদি কোনো একটি মাধ্যমের মনে কর আলোর বেগ আছে, কোনো একটি মাধ্যমে কি আলোর বেগ হচ্ছে ভি, তো আমরা এখানে একটা আগে অনেক ক্লাস 7-এ পড়েছি, ক্লাস 8-এ পড়েছি, একটা ফর্মুলা আছে, ঠিক আছে? তো এর ক্ষেত্রে যেটা হয়, যে সম্পর্কটা আছে এই আলোর বেগের মধ্যে আর তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে, যেটা আছে ল্যামডা, ঠিক আছে? এদের মধ্যে সম্পর্ক আছে কি বলতো, ভি এ ইজিক্যাল টু, এটা হচ্ছে, এটা কি হচ্ছে, আপলাইসন না কি বলে, অ্যাপসাইলন বলা হয় এটাকে, ঠিক আছে? এটা ভি ইজিক্যাল টু অ্যাপসাইলন, ল্যামডা, যেটা ল্যামডা হচ্ছে কি, ল্যামডা হচ্ছে আলো তরঙ্গ দৈর্ঘ্য, আর এটা অ্যাকচুয়ালি ধ্রুবক হচ্ছে একটা অ্যাপসাইলনটা। তো অ্যাপসাইলনটা এখানে হচ্ছে কি বলতো, এই অ্যাপসাইলনকে বলা হয় এখানে বলা কি হয়, এখানে অ্যাপসাইলনকে বলা হয় কম্পাঙ্ক বলে, সরি, এই অ্যাপসাইলনটা হচ্ছে কম্পাঙ্ক, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে তোমাদের সম্পর্ক, কি এই অ্যাপসাইলন যেটা আছে সেটা হচ্ছে কম্পাঙ্ক, এটা হচ্ছে কম্পাঙ্ক, এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য আর আলোর বেগ। তো একটা জিনিস নোটিস করে মাথায় রাখ, ঠিক আছে? মাথায় ঢুকায় রাখার জিনিস, এই যে অ্যাপসাইলনটা আছে না, মানে যে কম্পাঙ্ক আছে, এই কম্পাঙ্ক কিন্তু যে কোনো মাধ্যম পাতলা হোক, ঘন হোক, পুরু হোক, প্রত্যেকটা মাধ্যমের ক্ষেত্রে কিন্তু এই অ্যাপসাইলনের মানটা একই থাকে, মানে অ্যাপসাইলনটা ধ্রুবক, তোকে প্রথমে বললাম, ঠিক আছে? তাহলে এই যদি অ্যাপসাইলনকে আমরা অ্যাভয়েড করি, তাহলে কি আছে এখানে, এই যে ভি আছে আর তরঙ্গ দৈর্ঘ্য সম্পর্ক কি আসছে বলতো, ভি, এই যে আলোর বেগটা আর তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক একটাই আসছে। কি সম্পর্ক আসছে, যে এখানে দেখতে পাচ্ছি, যদি আমাদের সমানুপাতিক সম্পর্ক, এখানে যদি আমাদের আলোর বেগটা বেশি হয়, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কি হচ্ছে, বেশি হবে, হবে কিনা? যদি তরঙ্গ আলোর যে গতিবেগটা আছে ভিটা যদি কম হয়, তাহলে এই ল্যাম্বডা কি হবে, এই যে কম্পাঙ্ক কি হবে, সরি তরঙ্গ দৈর্ঘ্য কি হবে, কম হবে, ঠিক তো? আর আমরা একটা জিনিস জানি ভালো করে, যদি আলোর বেগটা কম হয় তাহলে কি হয়, যদি মনে করে ল্যামডাটা বেশি হলো, তাহলে এর ক্ষেত্রে যেটা সমানুপাতিক আছে আমাদের আলোর বেগ, তো আলোর বেগও বাড়বে তো। আর যদি আমাদের আলোর বেগটাও বাড়ে, আর আলোর বেগ যদি বাড়ে কোনো একটা মাধ্যমে, তাহলে এর মধ্যে যে প্রতিসরাঙ্ক হয় মিউটা কি হয় বলতো, মিউটা কমে, এটা আমরা দেখলাম কি না, একদম দেখেছি, ঠিক তো? তার জন্য যত ঘন মাধ্যম হয় তার তত কিন্তু প্রতিসরাঙ্কটা অনেক কম হয়। ঘন মাধ্যম হচ্ছে মানে আলোর বেগ কম হচ্ছে, মানে প্রতিসরাঙ্ক অনেক বেশি হচ্ছে। কি ভুল বললাম কি এটাই, প্রতিসরাঙ্ক বেশি হয়, যত ঘন মাধ্যম হয় তত প্রতিসরাঙ্ক বেশি হয়, ঘন মাধ্যম যত বেশি হয় আলোর বেগটা তত কম হয়, আর আলোর বেগ যত কম হয় তত প্রতিসরাঙ্ক বেশি হয়। আর এখানে তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি হবে তত আলোর বেগ বেশি হবে, তাহলে যে প্রতিসরাঙ্ক আছে সেটা কি হচ্ছে, কম হবে, ঠিক তো? মানে যদি আলোর প্রতিসরাঙ্ক যদি কম হয়, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য যেটা আছে সেটা কি হচ্ছে, তরঙ্গ দৈর্ঘ্য যেটা আছে সেটা হচ্ছে কি বেশি হবে কিনা,
তরঙ্গ দৈর্ঘ্য অফকোর্স তরঙ্গ দৈর্ঘ্য কি কম হবে, আলোর গতিবেগ বেশি না সরি প্রতিসরাঙ্ক বেশি হবে, তাহলে আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য আছে সেটা কিন্তু কম হবে। ঠিক তো, বুঝতে পারছিস এই সমগ্র থেকে? এখানে কোনো ডাউট আছে কি? আমার মনে হয় না এখানে কোনো ডাউট আছে। তো প্রতিসরাঙ্কের সঙ্গে ঠিক আছে, বিজ্ঞানী একটা কসি বলে একটা বিজ্ঞানী ছিল, বিজ্ঞানী কসি, কি বলতো কি নাম বিজ্ঞানী? কসি। সেই বিজ্ঞানী একটা তো এই যে তরঙ্গ দৈর্ঘ্য আছে আর যে এটা আছে এদের মধ্যে একটা সম্পর্ক দিয়েছিল, একটা সূত্র দিয়েছে। কি বলতো? ও দিয়েছিল কসি বিজ্ঞানের সূত্রটা, তরঙ্গ দৈর্ঘ্যের একটি গ্রহণযোগ্য ঠিক আছে প্রতিসরাঙ্কের সঙ্গে, এই যে প্রতিসরাঙ্কের সঙ্গে তরঙ্গ দৈর্ঘ্যের একটি সম্পর্ক দিয়েছিল, সেটা হচ্ছে কি মিউ ইজ ইকুয়াল টু, এটা তরঙ্গ দৈর্ঘ্য মিউ ইজ ইকুয়াল টু দিয়েছিল, মিউ ইজ ইকুয়াল টু দিয়েছিল এ প্লাস বি, কি এ প্লাস বি বাই ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য স্কোয়ার। ওকে, এটা দিয়েছিল কি বিজ্ঞানী কসি, একটা একটা বিজ্ঞানী, বিজ্ঞানী কসি নাম ছিল বিজ্ঞানী, সেই বিজ্ঞানী কসি এটা কিন্তু বলেছিল। যেখানে তোর এটা হচ্ছে এ আর বি হচ্ছে দুটি ধ্রুবক, বিভিন্ন মাধ্যমের ক্ষেত্রে এদের মান কিন্তু বিভিন্ন হয়, যেমন মাধ্যম সেরকম মান হয়, বিভিন্ন মাধ্যমে বিভিন্ন এ আর বি এর মান হয়, এ বি হচ্ছে দুটো ধ্রুবক হচ্ছে। ওকে, এ আর বি কি হচ্ছে দুটো কিন্তু ধ্রুবক হচ্ছে, এটা মাথায় রাখবি। আর চিত্রে এই যে এটা আছে যে এদের মধ্যে সম্পর্কটা আছে, এই ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য আর যে তোর মিউটা আছে এদের মধ্যে একটা লেখচিত্র আছে। সেই লেখচিত্রটা কি? সেই লেখচিত্রটা হচ্ছে প্রতিসরাঙ্ক আর তরঙ্গ দৈর্ঘ্যের লেখচিত্র আছে, সেটা প্রতিসরাঙ্ক যদি এটা হয় কি, এটা যদি প্রতিসরাঙ্ক হয় মিউ যদি এদিকে হয় আর যদি তো ল্যামডা এদিকে হয়, তাহলে এদের মধ্যে একটা সম্পর্ক আছে, একটা লেখচিত্র আছে, সেই লেখচিত্রটা এরকম হবে। এটা কিন্তু মাথায় মনে রাখিস, এইরকম লেখচিত্র হবে। সেই লেখচিত্রটা কে দিয়েছিল? বিজ্ঞানে কিন্তু কষিয়ে দিয়েছে লেখচিত্রটা, বুঝতে পেরেছিস তো? ঠিক আছে, তাহলে এখানে কোরকম ডাউট আছে? এখানে কোরকম ডাউট নেই। তো একটা জিনিস নোটিস কর, কোন নির্দিষ্ট মাধ্যমে লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি। কি বলতো? কোন যদি একটা নির্দিষ্ট মাধ্যম হয়, তো এই মনে কর এতগুলো মাধ্যম আছে, এই কাঁচ মাধ্যম, জল মাধ্যম, যে কোনো মাধ্যম বা বায়ু মাধ্যম, প্রত্যেকটা মাধ্যমে যদি অনেক রকম লাল বেগুনি ব্লু লাইট সব লাইট যদি পাঠানো হয়, তাহলে দেখবো আমরা কি যে লাল যে বর্ণটা আছে লাল কালারটা, সেই লাল রঙের কিন্তু লাইটটা যেটা আছে আলোটা, লাল বর্ণের আলোটার কিন্তু গতিবেগ সব থেকে বেশি। আর যে বেগুনি রঙের যে বর্ণটা আছে সেই বেগুনি কালারটা কি হবে? ওর বেগটা কিন্তু অনেকটা কম। ঠিক আছে, বেগুনি বর্ণের আলো যে তরঙ্গ দৈর্ঘ্যটা অনেক কম। ঠিক আছে, এটা মাথায় রাখবি যে লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য অনেক বেশি আর বেগুনি বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য অনেকটা কম। ঠিক আছে, তাই 1 নম্বর সমীকরণ অনুযায়ী কোন মাধ্যমে 1 নম্বর সমীকরণ ছিল রে, 1 নম্বর সমীকরণ আমাদের কোনটা ছিল রে? মিউ এ কি ছিল? মিউ ইজ ইকুয়াল টু ছিল সি বাই ভি ছিল, কি একদম ছিল। ঠিক আছে, তো এই সমীকরণ অনুযায়ী যদি বলতে পারি আমরা কোন মাধ্যমে লাল বর্ণের আলোর জন্য প্রতিসরাঙ্ক সবথেকে কম হয়। ঠিক আছে, কারণ কি এই যে মাধ্যমটা আছে ভি এ মাধ্যমটা, তো এর মাধ্যমে লাল বর্ণ যদি পার হয়, তা লাল বর্ণের ক্ষেত্রে আলোর বেগটা অনেক বেশি হবে, তাহলে এর ক্ষেত্রে আমাদের প্রতিসরাঙ্ক কি হবে? যদি বেগটা বাড়ে তাহলে প্রতিসরাঙ্ক কম হবে। ঠিক আছে, তো লাল বর্ণের আলোর ক্ষেত্রে আমাদের প্রতিসরাঙ্ক অনেক কম হয় আর বেগুনি বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য অনেক কম আছে। তো তরঙ্গ দৈর্ঘ্য যে বেগুনি বর্ণ আছে, তো বেগুনি বর্ণের তাহলে লাইটটা অনেক কম হবে, বেগটা অনেক কম হবে। তাহলে যদি বেগুনি বর্ণের ক্ষেত্রে আমাদের যদি কোনো একটা মাধ্যম দিয়ে বেগুনি বর্ণ পার হয়, তাহলে বেগুনি বর্ণ যদি পার হয়, তাহলে বেগুনি বর্ণের ক্ষেত্রে আমাদের এই যে প্রতিসরাঙ্ক আছে সেটা কিন্তু বেশি হোক সব থেকে। এই দুটো জিনিস মাথায় রাখবি, কি বলছি আমি সেটা ভালো করে শুন, বাকি কোনো দিকে তাল দিস না। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে এই কারণে বহুবর্ণী আলোর বিচ্ছুরণ ঘটে, আর এই যে কারণটা এই রিজনটা হয়, আর এই জন্য আমাদের বহু হয়ে যাচ্ছে না কি বলে বহুবর্ণী বিচ্ছুরণ যেটা হয় সেটা কিন্তু এই জন্যই হয়। বুঝতে পেরেছিস তো? বহুবর্ণী আলো বিচ্ছুরণ যেটা আমরা পরে ডিটেলস আলোচনা করবো, কোনো টেনশন নিয়ে কোনো ব্যাপার নাই। তাহলে একটা জিনিস মাথায় রাখ যে প্রতিসরাঙ্ক আর মাধ্যমের তাপমাত্রার মধ্যে কি সম্পর্ক আছে। এই যে প্রতিসরাঙ্ক মিউ আছে আর তাপমাত্রা আছে টি, এদের মধ্যে কি সম্পর্ক আছে সেটা দেখ। যদি তাপমাত্রা কোনো একটা মাধ্যমের বাড়ানো হয়, তাহলে ওর ক্ষেত্রে কিন্তু কি হয় বলতো? ওর ক্ষেত্রে কিন্তু যে প্রতিসরাঙ্ক আছে এটা কিন্তু অনেক কম হয়ে যাবে। তাপমাত্রা বেশি দাও, প্রতিসরাঙ্ক কম হয়ে যাবে। ওকে, এটা মাথায় রাখবি, বেশি কিছু নাই। সাধারণত মাধ্যমের তাপমাত্রা বাড়লে মাধ্যমের প্রতিসরাঙ্ক কমে যায়, তাপমাত্রা বাড়লে মাধ্যমের প্রতিসরাঙ্ক কমে যায়। কঠিন মাধ্যমের কি হচ্ছে? কঠিন মাধ্যমের ক্ষেত্রে এই পরিবর্তন সামান্য, তরলের ক্ষেত্রে কিছুটা বেশি এবং গ্যাস মাধ্যমের ক্ষেত্রে এই পরিবর্তন উল্লেখযোগ্য। প্রতিসরণের ফলে আলোর বেগ কি হচ্ছে? প্রতিসরণের ফলে আলোর বেগ, তীব্রতা, তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তন ঘটলেও শক্তি কম্পাঙ্ক আর দশা কিন্তু কোন রকম পরিবর্তন ঘটে নাই, ওরা কিন্তু অপরিবর্তিত থাকে। ওকে, তাহলে কিছু বুঝতে পেরেছিস? দেখি আমি যে ক্লাসটা কত বড় হলো, তারপরে আমি তাদেরকে ক্লাচ্ছি। আচ্ছা, 50 মিনিটের ক্লাস হয়ে গেছে, তাহলে এখানে ক্লাসটা শেষ করছি। ঠিক আছে, আর পরের দিনে আমরা কি বলতো আলোক রশ্মির বিচ্ছুরণ সম্বন্ধে আলোচনা করবো। আলোক রশ্মির বিচ্ছুরণ না,
কিছু পদার্থবিদ্যা আছে। আর আলোর রশ্মির চ্যুতি সম্বন্ধে যেটা আরো ইন্টারেস্টিং আছে, ঠিক আছে, আর অনেক ইজি আছে, খালি দেখবো যে কোনগুলো এরকম হচ্ছে, এরকম অনেক ইজি আছে, ঠিক আছে। তখন একটা আরে বলেছি দেখ কি বলতো, যখন একটা রশ্মি, এটা হচ্ছে অভিলম্ব, যখন একটা আপতিত রশ্মি কি হচ্ছে মনে করে এই অপশনটা আছে। এবার এই রশ্মিটা কি হচ্ছে বলতো, এটা দিয়ে অ্যাকচুয়ালি এর অভিমুখ এ দিয়ে, বাট যখন একটা মাধ্যমে এই মাধ্যম থেকে যখন বি মাধ্যমে প্রবেশ করছে, তো রশ্মিটা কি হচ্ছে বলতো, যদি এটা এটা যদি কি হয় লঘু হয়, আর যদি বিটা ঘন মাধ্যম হয়, তাহলে কি রশ্মিটা অভিলম্ব থেকে সরে আসবে। তাহলে এই যে এই কোণটা ছাড়াই গেল, এই কোণটা হচ্ছে প্রতিসিত রশ্মি, এটা হচ্ছে আপতিত রশ্মি। তাহলে এই যে কোণটা ছাড়াই গেল, এই কোণটাকে বলা হয় কি, রশ্মির চ্যুতি। যখন একটা লাইট, যখন একটা রশ্মির এই দিকে বা যে কোনো দিকে সাইডে কোনো চলে যায়, ঠিক আছে, রশ্মির এটা কি অভিমুখের পরিবর্তন হয়, তখনই কি হয়, অভিমুখের পরিবর্তন হয়, সেইটা ঘটনাকে বলা হয় রশ্মির চ্যুতি, আলোর রশ্মির চ্যুতি বলা হয়। আর যদি আলোর রশ্মির চ্যুতির পরিমাপটা যদি কিভাবে করতে হয়, সেটা হচ্ছে কি বলতো, এই যে কোণটা আছে না, এই কোণটা পরিমাপটা হচ্ছে, এই যে কোণটা হয়েছে, তাহলে এই কোণটা থেকে বলে দেবো যে এত রশ্মি চ্যুতি হয়েছে। তো এটা আমরা কালকে ভালো করে আলোচনা করবো, ঠিক আছে, ডিটেলসে, অনেক ইন্টারেস্টিং ব্যাপার আছে। ওকে, অল দ্য বেস্ট, ভালো করে পড়াশোনা কর, যদি ভালো লাগে ইন্টারেস্টিং লাগে ক্লাসটা, তো সাবস্ক্রাইব করে রাখিস, কারণ পরে আরো ক্লাস নিয়ে আসছি আমরা, ঠিক আছে, পুরো সিলেবাস খতম করবো। অল দ্য বেস্ট, শেয়ার করতে কিন্তু ভুলিস না, সাবস্ক্রাইব কর, যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাস। বাই, হ্যাভ এ নাইস ডে।